গল্পের নাম ১ তীরে ২ নিশানা। লেখিতেক শিরিন পিয়াদা। পর্ব ৭। তাহাজ্জুদ নামাজ পড়ে আবারও একটু ঘুমিয়ে নিয়ে ফজরের নামাজ আদায় করে নীল মেহের। আজকের সকালটা অনেক সুন্দর। জানালা খুলতেই জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসতে শুরু করল। দেখে মনে হল ঋতুর পরিবর্তন ঘটছে। শীতকাল পড়ছে চারদিকে। মেহেরের চোখ নিশানের দিকে পড়তেই দেখল নিশান জড়ষ্ট হয়ে ঘুমিয়ে আছে। তা দেখে বুঝতে আর বাকি রইল না যে নিশান অনেক শীত করছে। বেডের পাশ থেকে চাদরটা নিয়ে নিশানের শরীরে দিতেই নিশান মেহেরের হাত ধরে ঘুমের ঘোরে বলতে লাগল, তোমাকে অনেক আপন লাগে মেরি জান। অনেক আপন লাগে। আমাকে ছেড়ে যাওয়ার কথা কখনোই বলো না। আমি তোমার সঙ্গে সারা জীবন পার করতে চাই। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলছি। তোমাকে ছাড়া আমার চলবেই না গি। মেহের নিশানের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে মনে মনে আওডাল, এটা যদি সত্যি হয় তাহলে হয়তো কখনোই আপনার কাছ থেকে আমার যাওয়া হবে না। কিন্তু আপনার করা আচরণ, ব্যবহার আমাকে বারবার আপনার উপর থেকে আমার মনকে উঠিয়ে নেয়। তখন এই মন বলে, দূরে কোথাও চলে যা, যেখানে কেউ থাকবে না, তোকে কোনো কিছু নিয়ে ছোড়াছুড়ি করবে না কেউ। তারপর একটু থেমে নিশানের কপালের কেটে যাওয়া অংশে হাত দিতেই ঘুমন্ত নিশান মেহেরের হাত ধরে তার দিকে তাকাল। এহেন কাজ দেখে মেহের আচমকা চমকে উঠল। নিশানও মৃদু একটা হাসি দিল। নিশান মেহেরের দিকে তাকিয়ে বলল, আমার প্রতিটা সকাল তোমার সঙ্গে শুরু করতে চাই মেরি জান উ। মেহের নিশানের কাছ থেকে নিজের হাত সরিয়ে নিতে যাবে, ঠিক তখনই নিশান তাকে আরও কাছে জড়িয়ে নিল। তার সঙ্গে বলল, আচ্ছা মেহের, মানুষ একটা কুকুর বিড়াল পালন করলেও নাকি তার প্রতি মায়া জন্মায়? আমার প্রতি তোমার একটু ভালোবাসা জন্মায়নি? মেহেরের জন্য প্রশ্নটা অনেক কঠিন ছিল। অনেক সময় ধরে নিশানের দিকে তাকিয়ে থেকে ভেবে বলল, কুকুর বিড়াল তো অনেক অবুঝ প্রাণী আর আদুরে প্রাণী। তাদের জন্য মায়া হবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি তো তাদের থেকে অনেক আলাদা। উগ্র মেজাজের, নিজের সবকিছু সবার উপর চাপিয়ে দিতে পছন্দ করেন। কখনোই ভাবেন না সামনের মানুষটা আপনার থেকে কি আশা করেছিল গু। বলেই মুখে একটা মিথ্যা হাসি টেনে নীল মেহের। নিশান মেহেরের হাত ছেড়ে দিল কিছু একটা ভেবে। সেও কিছুক্ষণের জন্য বুঝে গেল, ভালোবাসার মানুষগুলোকে জোর করে বেঁধে রাখা যায় না। তাদের মুক্ত পাখির মতো ছেড়ে দিতে হবে ওই দূর আকাশে। পাখিটার যখন মনে পড়বে তাকেও কেউ খুব করে ভালোবেসেছে, তখন ওই পাখি মায়ের টানে আবার ফিরে আসবে। কিছুক্ষণের জন্য মনে হল, এত জোরাজুরি করেও মেহেরের মনে সে বিন্দু পরিমাণ জায়গা করে নিতে পারেনি। মেহের দেখল, যখন নিশান তার হাত ছেড়ে দিয়েছে, তখন নিশানের সঙ্গে কথা না বলে বাইরে আসতেই যাবে, তখনই নিশান আবারও আগের ভাবেই বদলে গিয়ে বলল, কোথায় যাচ্ছ? আমার নাস্তা তৈরি করো। আমি কিন্তু আজকে বাড়িতে নাস্তা করব মেরি জান উ। মেহের কথাটা কানে যেতেই আর একটু দেরি না করে চলে গেল রান্নাঘরে উদ্দেশ। ঘর থেকে বেরিয়ে দেখল পুরো বাড়িটা সাজানো কমপ্লিট হয়ে গেছে। নাজরিন বেগমের ছোট বোন তানিয়া খালা রান্নাঘরে আছেন। এই খালাকে মেহের তার নিজের বিয়ের সময়ও দেখেছিল, কিন্তু ঠিকমতো কথা বলা হয়নি। তখন তো সে নতুন বউ ছিল। ব্লেন্ডারে রামসার জন্য ফলের জুস বানাচ্ছেন তিনি। মুখে তার সব সময় একটা হাসি লেগে থাকে কারণে অকারণে। মানুষটার কথা শুনলেই বোঝা যায় তিনি অনেক মিশুক প্রকৃতির। মেহের নিচে নেমেই নিশানের জন্য ব্রেড গরম করতে দিল। নিজের হাতেই কেচাপ লাগিয়ে এক গ্লাস চেরি ফলের জুস ঢেলে নিল। তখনই তানিয়া খালা মেহেরের দিকে তাকিয়ে হেসে বললেন, আমি তো ভেবেছিলাম নিশান কখনোই বিয়ে করবে না। ছেলেটা মেয়েদের একদমই সহ্য করতে পারত না। যদিও কখনো কোনো মেয়ের সঙ্গে কথা বলত, তা বেশিক্ষণ স্থায়ী থাকত না। প্রথম যখন আমি তোমাকে দেখলাম অনেক খুশি হয়েছি। তখন আমার মনে হলো, যাক, পাজি ছেলেটাও লক্ষ্মী একটা মেয়েকে বাড়িতে এনেছে, যেখানে আমরা সবাই ওর কখনো বিয়েই হবে বলে কল্পনা করিনি গি। মেহের কথাটা শুনে একটু কৌতূহলী হয়ে তানিয়া খালার দিকে তাকিয়ে বলল, কিন্তু কেন এমন করত? মেয়েদের সে পছন্দ কেন করত না? তানিয়া খালা মেহেরের দিকে তাকিয়ে বললেন, অনেক বড় কাহিনী জানো না এই ছেলেটাকে নিয়ে। নিশানও ছোট থেকেই চঞ্চল আর নির্জন, খুব ঠান্ডা প্রকৃতির। তবে নিশান নির্জনকে অনেক ভালোবাসে। যখন কেউ নির্জনকে খেলতে গিয়ে মারত, নিশান তা সহ্যই করতে পারত না। কিছু না ভেবেই তার প্রতিবাদ করত। উল্টো ওই ছেলেগুলোকে নির্জনের বদলে সে মেরে আসত। একদিন ক্রিকেট খেলতে গিয়ে নিশানের সামনে নির্জনকে তাদেরই সমবয়সী একটা ছেলে চড় মারে।
নিশান তা সহ্য করতে না পেরে ছেলেটার মাথায় ব্যাট দিয়ে মেরে দেয়া। ছেলেটার মাথায় গুরুতর আঘাত হয়। সবাই তা দেখে মেডিকেলের ইমার্জেন্সিতে নিয়ে যায়। অনেক চিকিৎসার পর ছেলেটা সুস্থ হয়। তবে নিশান বাড়ি ফিরতেই বাড়ির সবাই যখন এই কথা জানতে পারে, তখন নাজরিন, তোমার শাশুড়ি, নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নিশানকে একা একটা কামরায় নিয়ে গিয়ে অনেক মারধর করে। তবুও নিশান একটুও কান্না না করে সব ব্যথা সহ্য করে মায়ের দিকে তাকিয়েছিল। তারপর আরও 2 বার এমন কাজ করায় দুলাভাই আর নাজরিন আপা মিলে নিশানকে দূরে পাঠিয়ে দেয়া। সেদিন নিশান অনেক কান্না করেছিল। আপার পা ধরে বলছিল সে তাদের ছেড়ে একা থাকতে পারবে না। তার অনেক ভয় করে। তার মাকে অনেক দরকার, বাবাকেও দরকার। তাদের সঙ্গে সে থাকতে চায়। কিন্তু আপা ছোট নিশানের কথা কানে না নিলেও নিজেই ঘরে এসে অনেক কান্না করেছিল। তারপর থেকে নিশান তার মা নাজরিনের কথা শুনতই না। কলেজ শেষ করে যখন ফিরল, তখন বাড়ির সবার মনে হল ছোট নিশান আর নেই, সে হারিয়ে গেছে অনেক দূরে। এখন যে আছে সে শুধু মেয়েদেরই সহ্য করতে পারে না। মায়ের সঙ্গে তো ঠিকমতো কথা পর্যন্ত বলে না। যেন তার মায়ের প্রতি অনেক রাগ জমে আছে ভিতরে। মা তাকে বুঝতেই চায়নি কখনো। অভিমান আর মায়ের প্রতি রাগ জমতে জমতে হয়তো বুকের মধ্যে এমন পাহাড় গড়ে তুলেছিল যে সেই পাহাড়ে আর কোনো মেয়েকে সে স্থান দিতে পারেনি। কিন্তু আমরা ভুল ছিলাম। এই তো টুকটুকে একটা সুন্দর বউ এনেছে সে। মাশাআল্লাহ বলেই মেহেরের মাথায় হাত রাখলেন তিনি। তার সঙ্গে আরও বললেন তিনি, আমার মনে হয় নিশান কখনো হয়তো বা কারো জন্য এমন কোনো ভালো কিছু করেছিল, যার জন্য আল্লাহ তোমাকে তার জীবনে পাঠিয়ে দিয়েছেন গু। এতসব কথা শুনে মেহেরের ভেতরটা কেমন যেন করে উঠল। তবুও আবার মনে হল পরিবার তাকে অতিরিক্ত ভালোবাসার ভয়েই দূরে ঠেলে দিয়েছে। কিন্তু মেহের তার সঙ্গে সে কি থাকতে পারবে, যেখানে পরিবার তার অতিরিক্ত ভালোবাসা মূল্যায়ন করেনি? আবার মনে হল মানুষটা তাহলে কি এমন কোনো বড় যন্ত্রণা নিজের মধ্যে লুকিয়ে রেখেছে, যা কারও কাছেই আজ পর্যন্ত বলতে পারে না? আল্লাহ তার সঙ্গে কেন নিশানকে বেঁধে দিলেন? তানিয়া খালা মেহেরের মাথায় হাত নামিয়ে বললেন, মেহের, নিশান নেমে এসেছে। যাও, গিয়ে খেতে দাও। ছেলেটা নয়তো মাথা গরম করে উঠবে। আর হ্যাঁ, আমি এখনও সঠিক তেমন কিছুই জানি না যে নিশান এমন করার মেন কারণ আসলে কি। ছেলেটা 8 বছর বয়সে অনেক ভালো ছিল। এখনও ভালো, তবে অনেক জেদি রাগী হয়ে গেছে। সামনে নিশানকে খাবার টেবিলে বসতে দেখে কিছু ভাবার আর সময় পেল না মেহের। চটজলদি খাবার নিয়ে গিয়ে তার সামনে রাখল। তারপর খাবার খেয়ে নিশান বেরিয়ে গেল। কোথায় গেল তা সে জানে না। নিশান থেকে জানার প্রয়োজন ও মনে করে না সে। এত কিছুর মাঝেও শাশুড়ি নাজরিন বেগম রামসার খেয়াল রাখতে ভুললেন না। সময় তখন দুপুর 3টার দিকে। বাড়ি প্রচুর মেহমানে ভরা। তবে নাজরিন বেগম এত কিছুর মাঝেও রামসার জন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন। তার সঙ্গে নির্জনকেও ফোন করে বলে দিয়েছেন আজ বিকেলে যেন রামসাকে নিয়ে ডাক্তারের চেক আপ করিয়ে নিয়ে আসে হয়। রামসা তো বেশ কিছুদিন ধরেই কিছু খেতে পারছে না। যেটাই খায় সেটাই ভেতর থেকে বেরিয়ে আসে। সবদিকে মানুষজন ছোটাছুটি করছে। পাশেই দাদি গুলারা বেগম। কানে আবারও ফোন ধরে রেখে দিলেন। তারপর হাতে ধরে থাকা নতুন কাপড়ের তৈরি কাজ করা কাঁথার দিকে তাকালেন। অনেক সুন্দর ছোট একটা কাঁথা। মনে হচ্ছে এটা রামসার বেবির জন্য তৈরি করছেন তিনি। চোখের চশমা ঠিক করে বারবার সূচে সুতা পরাতে গিয়েও পারছেন না। তা দেখে মেহের দাদির সামনে দাঁড়িয়ে ধীর কণ্ঠে বলল, আমি সূচে সুতা পরিয়ে দিই দাদি। দাদি গুলারা বেগম ভ্রু কুঁচকে মেহেরের দিকে তাকিয়ে থেকে অনেকক্ষণ পর চেটাং চেটাং কণ্ঠে বললেন, তোর কি চোখ নেই? দেখতেই পারছিস আমি পারছি না। তোদে ঠিক করে। এত কথা বলার কি আছে? বাড়ির বাচ্চার বড়মা হবি তুই, বাচ্চার জন্য এতটুকু করবি না? মাঝে মধ্যে আমার পাশে বসে শিখেও রাখিস। আমি তো আর সারা জীবন থাকব না। আমার অনেক ইচ্ছা 2 নাতনির সন্তান দেখার। আল্লাহ পূরণ করবেন কি না জানি না। তবে হ্যাঁ, তুই শিখে রাখিস। তোর বাচ্চা হলে থাকতে পারব কি না তখন, নয়তো কাজে দেবে তোর গু। রামসা দাদির দিকে তাকিয়ে হেসে দিল। দাদির এমন কোমল হৃদয়কে তো সে চাইত। সে জানে রামসাকে আর তাকে দাদি অনেক পছন্দ করেন, কিন্তু কিছু একটার জন্য তার সঙ্গে এমন আচরণ করেন তিনি। মেহের দাদির পাশে বসে সাহায্য করতে থাকল। ঠিক সেই সময় দরজায় দেখল তার বাবা মা আর ছোট ভাইও এসে গেছে।
মেহের দাদির কাছ থেকে উঠে তাদের কাছে যেতেই ছোট ভাই তারিফ ছুটে মেহেরের কাছে এসে বলল, আপু, আমি মামা হব তাই না? মেহেরও হেসে দিয়ে বলল, হুম হুম, আর আমি হব খালাগু। তাদের দেখেই নাজরিন বেগম রামসার পাশ থেকে উঠে এসে ভালোমন্দ জিজ্ঞেস করে ভেতরে বসতে বললেন। রামসাকে তার মা বাবার সঙ্গে যেতে বললেন তিনি। রামসা তার মা বাবার সঙ্গে তার ঘরে গেল। ওইদিকে মেহের নাজরিন বেগমের কাছে যেতেই নাজরিন বেগম বললেন, মেহের, উপরের ঘরে গিয়ে দেখো তো তিন্নি, তনিমা, তাছনিম কি করছে। ওদের একটু নিচে আসতে বলো তো, মা গি। তনিমা ও তাছনিম হল তানিয়া খালার দুই যমজ মেয়ে। মেহের নাজরিন বেগমের কথা শুনে উপরের দিকে গেল তাদের ডাকতে। একটু পর আবার দরজার কলিং বেল বাজতেই নাজরিন বেগম তা খুলতে গেলেন। নাজরিন বেগম দরজা খুলতেই সামনে নির্জনকে দেখতে পেলেন। নাজরিন বেগম দরজা খুলে দিয়েই তারপর ভিতরে চলে আসলেন, আর তার পিছু পিছু নির্জন ভিতরে প্রবেশ করলেন। বাড়ির ভিতরে ঢুকতেই নির্জন ব্যস্ততার মুখভঙ্গিমা করে বলল, মা, আমার অনেক কাজ আছে। সেই সব কাজ রেখে এসেছি। রামসাকে তাড়াতাড়ি আসতে বলো, প্লিজ। অফিসের মিটিং ছেড়ে চলে আসলাম ঘ। নাজরিন বেগম তখনই পিছন ফিরে বললেন, শুধু কি এই? আরও কত কিছু ছেড়ে দিতে হবে। দাঁড়াও, এই শুরু হলো। শোনো বাবা, বাহিরের কাজ বাহিরেই রাখবে। কখনোই ঘরে টেনে আনবে না। ঘরে টেনে আনলেই ঝামেলা শুরু হয়ে যাবে। সব সময় কাজের পেছনে সময় না দিয়ে এখন একটু মাঝে মধ্যে রামসার দিকেও নজর দেবে তুমি। নির্জন মায়ের কথা শুনে হার মেনে নিয়ে বলল, ওকে মা, এখন তো ওকে একটু তাড়াতাড়ি আসতে বলো। আজকে একটু বেশিই ব্যস্ত, বুঝতে পারছ। সব কাজ শেষ করে তো আবার 3 দিন অফিসে যেতেই পারব না আমি তিন্নির বিয়ের জন্য। নাজরিন বেগম ছেলের দিকে তাকিয়ে দেখে পাশে বাড়ির কাজ করতে থাকা ফাতমাকে বললেন, ফাতমা, জলদি গিয়ে ছোট ভাবিকে একটু ডেকে নিয়ে আয় তো মা। বলবি আমি নিচে আসতে বলছি। এখনই যাহগু। ফাতমাকে কথাগুলো বলতেই কেউ একজন পিছন থেকে বলল, কাজের মেয়েকে আজকাল বাড়ির মেয়ে বানিয়ে ফেলছ দেখি। অবশ্য তোমার তো আবার নিজের থেকে পরকেই বেশি ভালো লাগে, তাই না? কথাটুকু শুনেই নাজরিন বেগম নিশানের দিকে তাকালেন। কোথা থেকে বাড়ি ফিরছে তা বলা মুশকিল। তবে এমন কথা অনেকটা খারাপ লাগল নাজরিন বেগমের। কোনো উত্তর দিলেন না তিনি। চুপ করে চলে গেলেন বাড়ির অন্যদিকে। এই ছেলেটা এমন করেই তাকে কথা শোনায় নতুন না আজকে। নিশানও একটু দেরি না করে নিজের ঘরের দিকে চলে গেল। সে এমনভাবে চলে গেল যেন কেউ তার জন্য এই বাড়িতে বিশেষ নয়। নির্জন ওইখানে আর দাঁড়িয়ে না থেকে নিজেই রামসাকে ডেকে আনতে চলে গেল ঘরের দিকে। এইসব প্রায় হয় এখানে দাঁড়িয়ে সময় সে নষ্ট করতে চায় না। মেহের তিন্নির ঘরে ঢুকে দেখল পুরো ঘর শাড়ি, জামা, বিভিন্ন কসমেটিক্সে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর একের পর এক জামাকাপড় শরীরে জড়িয়ে দেখছে সে। ঠিক করতেই পারছে না কি পরলে তাকে মানাবে। বারবার আয়নার সামনে দাঁড়িয়ে একটা করে শাড়ি শরীরের উপর রেখে তনিমা ও তাছনিমকে দেখাচ্ছে। তারা দুই বোন একসঙ্গে মুখভঙ্গির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে ভালো লাগছে না। আজকে রাতে তিন্নির মেহেদি অনুষ্ঠান। অথচ সে এখন থেকেই নিজের সাজগোজের প্রতি কেয়ারলেস হয়ে আছে। মেহের সুন্দর একটা কারুকাজ করা শাড়ি নিয়ে গিয়ে তিন্নির শরীরে জড়িয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে চোখের ইশারায় বলল, এটা কেমন লাগছে? তিন্নি তখনই তনিমা ও তাছনিনের দিকে তাকাল। তারা দুই বোন একসঙ্গে বল উঠল, চমৎকার লাগছে দেখতে গু। ছোট বোন তাছনিন তখনই বলল, তিন্নি আপু, ভাবির পছন্দ সেরা। দেখো দেখো, কত সুন্দর লাগছে তোমাকে এই শাড়িতে। আজকে মেহেদি অনুষ্ঠানে এটা পরবে। খুব ভালো লাগবে গি। মেহের একটু চুপ থেকে ভ্রু নাচিয়ে বলল, অনেক হয়েছে, এবার নিচে চলো। মা তোমাকে ডাকছেন। সবাই তোমাকে দেখার জন্য নিচে অপেক্ষা করছে। 2 দিন পর বাড়ি ছেড়ে চলে যাবে। দূরদূরান্ত থেকে অনেক আত্মীয় স্বজন এসেছে তোমাকে দেখবে বলে। আর তুমি দেখি ঘরে বসে আছো। সবার সঙ্গে কথা বলো, দেখা করো। তিন্নি মেহেরের দিকে তাকিয়ে বলল, ভাবি, একটা কথা বলি? মেহের মৃদু হাসি দিয়ে বলল, হ্যাঁ বলো। আমি শুনছি। আমি বাড়ি ছেড়ে অন্য বাড়িতে পা রাখতে চলেছি। আমি সঠিক জানি না ওই পরিবারের মানুষগুলো ঠিক কেমন। আমি তাদের প্রিয় হয়ে উঠতে পারব কিনা। তবে তোমাদের ছেড়ে যেতে আমার মন চাইছে না। আমি আমার 2 ভাইয়াকে অনেক ভালোবাসি। কিন্তু নিশান ভাইয়া অনেক রাগী।
তার সঙ্গে তো ভয়ে কথাই বলতে পারি না। সে মাঝে মধ্যে অনেক বাজে আচরণ করে। আমার কাছে কেন জানি মনে হয় ভাইজা তোমাকে অনেক ভালোবাসে। তুমি একটু ভাইয়াকে বোঝার চেষ্টা করো। ভাইয়াকে একটু বুঝিয়েও বলো। আমি কথা বলব তার সঙ্গে গিয়ে। মেহের নিজের প্রসঙ্গ পাল্টে বলল। তুমি সবাইকে আপন করে নিলে তারাও অবশ্যই আপন করে নেবে তোমাকে, এত ভয় পাওয়া কিছু নেই গিয়ে। তিন্নি তখনই মেহেরকে শুধাল। তাহলে তুমি কি আমাদের সবাইকে আপন করতে পেরেছ? বিশেষ করে ভাইয়াকে আপন করতে কি পেরেছ তুমি? মেহেরের সঙ্গে যখনই নিশানের কথা বলা হলো তখনই যেন মেহের থমকে গেল। তার কাছের সব উত্তর, তার কথাগুলো সে আর খুঁজেই পেল না। তিন্নি যখন বুঝতে পারল মেহের তার কথায় অস্বস্তিতে পড়ছে তখন নিজেই বলল। চলো ভাবি, নিচে যাই। সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। মেহেরও বিনা বাক্য বয়ে চলে গেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন আন্টি? সামনে মেয়ের পাশে বসে থাকা আফসা সুলতান নির্জনের দিকে তাকিয়ে মৃদু একটা হাসি দিয়ে সালামের জবাব দিলেন। তারপর নিজেও জিজ্ঞাসা করলেন সে কেমন আছে। তা শুনে পাশ থেকে রামসা মুখ বাঁকিয়ে বলল। কেমন আর থাকবে মা? দেখো না, মাথা কুমড়োর মতো ফেটে গেছে ওর। নির্জন নিজের ভ্রু কুঁচকে রামসাকে শাসিয়ে দিল। রামসাও নির্জনের দিকে তাকিয়ে শয়তানি করে একটা হাসি দিল। ঘরের পাশেই রামসার বাবা তাজ উদ্দিন নির্জনের দিকে তাকিয়ে বললেন। বাবা, রামসা ফোন করে বলেছিল তুমি নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলে। নির্জন তো তার শ্বশুরকে খেয়ালই করেনি। শ্বশুরের দিকে ফিরে তাকানোর সঙ্গে সঙ্গে সালাম দিল। তাজ উদ্দিন তার সালামের উত্তর দিলেন। নির্জন তখন বলল। তেমন কিছু হয়নি। সামান্য একটা অ্যাক্সিডেন্ট। খেয়াল না করায় এমন ক্ষতি হয়েছে গি। তাজ উদ্দিন নির্জনকে বললেন। এখনকার ছেলেমেয়ে অনেক চঞ্চল। তবে সব সময় কিন্তু তা মানায় না বাবা। দেখে শুনে তোমার এখন চলাফেরা করতে হবে গি। নির্জন তখন নাক চুকিয়ে বলল। জি আচ্ছা গি। আচ্ছা, আপনার অনুমতি দিলে আমরা একটু বাইরে যেতাম। রামসাকে চেক আপ করাতে হবে। ডাক্তার কাছে যাবু। আফসা সুলতান নির্জনকে বললেন। আচ্ছা যাও বাবা। আর একটু দেখে শুনে চলাফেরা করোক। নির্জন মুখ বন্ধ করে ছোট্ট একটা হাসি দিয়ে রামসাকে সঙ্গে নিয়ে চলে গেল। রামসার বাবা তখন বললেন। দুই ভাইজের মধ্যে এত তফাত? একই তো রক্ত তাদের। তাহলে নিশান বাবাজি এমন কেন? মেহেরকে নিয়ে চিন্তা হয় জানো সুলতানা? আফসা সুলতান তাজ উদ্দিনের দিকে তাকিয়ে বললেন। সব কিছু চাইলে তো বদলানো যায় না রামসার আব্বু। একটা দিন দেখবে মেহেরের থেকে খুশি আর কেউ নেই এই বাড়িতে। আমার মনটা বারবার এটাই বলে। দেখো তুমি অনেক সুখী হবে আমার মেয়েটা। একটু সময়ের দরকার শুধু। তাজ উদ্দিন আফসা সুলতানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর আফসা সুলতান লাফিয়ে উঠে বললেন। এই বাদর ছেলেটা কোথায় গেছে? এখনও আসছে না কেন? নতুন বাড়িতে না জানি কি করছে। কথাটি তাদের ছোট ছেলে তারিফের উদ্দেশ্য করেই বললেন তিনি। তাজ উদ্দিন আফসা সুলতানের দিকে তাকিয়ে বললেন। বারবার বাদর বলে ডাকো কেন? ছেলেটা কিন্তু আমাদের ভুলে যেজো না গে। এই সব কথা বলার মাঝেই বাইরে থেকে অনেক চেঁচামেচি শুনে তারা দেরি না করে বাইরে চলে গেলেন। গলার কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছিল এটা নিশানের কণ্ঠ। উপর থেকে ধমকের কণ্ঠে নিশান নিচে দাঁড়িয়ে থাকা সবাইকে উদ্দেশ্য করে বলছে। আমার বুকে কি বাড়ির চাকর পেয়েছ তোমরা? মেহের কোথায়? ওকে কোথায় পাঠিয়েছ তোমরা? জলদি আমার রুমে পাঠিয়ে দাও। আমি কালমা পড়ে বিয়ের কাগজে সাইন করে এনেছি ওকে। আমার কথা শুনবে, আমার কাজ সে করবে। তোমাদের সেবা করার জন্য নয়। এখনই ওকে পাঠিয়ে দাও আমার কাছে। আমি কতবার বলেছি কোনো আলতুফালতু মেয়েমানুষ যেন আমার ঘরে না ঢোকে। তারপর কেন ওকে পাঠিয়েছ তোমরা? মেহের একটু আগে বাইরে বাড়ির পেছনের ফুলবাগানে গিয়েছিল কিছু ফুল আনতে। বাড়িতে এমন চেঁচামেচি শুনে সে ছুটে চলে এলো। এসেই দেখল নিশান ওপর থেকে চেঁচামেচি করছে আর বাড়ির সবাই তার দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। পাশেই ফাতমা নিজের চোখের পানি অনবরত মুছেই চলেছে। পরনের কামিজটাতে কফি ছিটকে পড়েছে তা খুব ভালো করেই বোঝা যাচ্ছে। মেহের বাড়িতে নেই দেখে নাজরিন বেগম ফাতমার হাতে কফি পাঠিয়ে দিয়েছিলেন নিশানের রুমে। এটাই তার অনেক রাগ। মেহেরকে ছাড়া কাউকে ঘরে সহ্য করতে পারে না।
গরম কফির মগটা রাগে গজগজ করতে করতে ফাতমার শরীরের দিকে ছুড়ে দেয় সে। মুখের উপর অনেক বাজে কথাও বলেছে সে ফাতমাকে। ফাতমা শুরু থেকেই নিশানকে অনেক ভয় পায়। তবে আজ যেন আরও ভয় বেড়ে গেছে তার। কেঁদে নাকমুখ লাল করে ফেলেছে। ওদিকে এসব দেখে মেহের রাগী মুখ করে নিশানের দিকে তাকিয়ে রইল। এই মানুষের আচরণের কখনো পরিবর্তন ঘটবে না। নিশান মেহেরকে দেখে নিচে নেমে আসতে শুরু করল। বাড়ির সবাই নিশানের দিকে তাকিয়ে আছে। পাশেই দাঁড়িয়ে আছে মেহেরের বাবা মা। আর এক পাশে তার নিজের বাবা তাহের চৌধুরীসহ আরও অনেক মানুষ। মুহূর্তের মধ্যে বাড়ির পরিবেশ খুব খারাপ রূপ নিল। মেহেরের খুব কাছে গিয়ে নিশান তার চোখে চোখ রেখে বলল, কোথায় গিয়েছিলে মেরিজান? মেহের নিশানের কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না। চোখের ভ্রু ভাঁজ করে নিশানের দিকে তাকিয়ে রইল সে। নিশান মেহেরকে বলল, আমি তোমাকে কি বলেছিলাম মেরিজান? তুমি ছাড়া অন্য কেউ যেন আমার ঘরে কিছু না নিয়ে আসে। আমি ডাকার সঙ্গে সঙ্গে তুমি আমার চোখের সামনে আসবে। তাহলে আসলে না কেন? মেহের কথা বলবে না বলেও নিশানের চোখে চোখ রেখে বলেই ফেল, কেন? আপনি ডাকলেই আমাকে আপনার কাছে যেতে হবে? আমি কি আমার মনমর্জি মতো একটু চলতে পারি না? মেহের এমন কথায় নিশানের খুব রাগ উঠে গেল। নিশান লালচে চোখে মেহেরের দিকে তাকিয়ে বলল, কেন মানে? তুমি আমার বিবাহিতা বউ। আমার কথা শুনতে তুমি বাধ্য। মেহেরের খুব খারাপ লাগছিল। নিশানের দিকে তাকিয়ে আবার মা বাবার দিকেও বারবার ফিরে ফিরে দেখছে সে। শিক্ষিত নামের এক চাষাকে সে বিয়ে করে ফেলেছে। আগে পিছে কাউকে সে দেখে না। দেখলেও তার কোনো কিছুই যায় আসে না যেন। অতিরিক্ত বিরক্তিতে মেহের নিশানের মুখের উপর বলে দিল, না, আমি আপনার কথা শুনতে একটুও বাধ্য নই। বিয়ে করেছেন অথচ বউয়ের ভালোমন্দটা কিছুই বুঝতে চান না আপনি। আর আমি তো আপনার কেনা দাসী নই যে যা খুশি আমাকে দিয়ে করাবেন, আর আমি তা মুখ বন্ধ করেই যাবগু। নিশানের চোখমুখ দেখলে বোঝা যায় মেহেরের জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে মার খাওয়া হয়ে যেত তার। কিছু না করতে পেরে নিশান মেহেরকে রাগ দেখিয়ে পাশের টেবিলে রাখা ফুলের টবটা হাতে তুলে আছড়ে ফেলতেই সঙ্গে সঙ্গে তা ভেঙে যায়। তা দেখে বাড়ির সবাই চুপ হয়ে তাকিয়ে থাকে। কারও মুখ থেকে টু শব্দটিও বের হতে পারছে না। পুরো বাড়িটা যেন নিমিষেই শান্ত হয়ে গেছে। তাহের চৌধুরী নিশানের উদ্দেশ্যে কিছু বলতেই যাবেন, ঠিক তখনই নাজরিন বেগম ইশারায় থামিয়ে দিলেন তাকে। দাঁত কিডমিট করে মুখের কথা আবারও গিলে ভেতরে নিয়ে নিলেন বাবা তাহের চৌধুরী। মেহের নিজের বাবা মায়ের সামনে এমন আচরণ আর সহ্য করতে পারল না। হাতের ফুলগুলো নিশানের মুখে ছুঁড়ে মেরে যেই না চলে যাবে, ঠিক সেই সময় নিশান জোর করে মেহেরকে কোলে উঠিয়ে নিজের ঘরের দিকে চলে যেতে শুরু করল। সবাই যে এমন পরিস্থিতির সামনে পড়বে একটু ভাবেনি তারা। মাটির মধ্যে যেন লজ্জায় ঢুকে যাবেন তাহের চৌধুরী ও মেহেরের বাবা তাজ উদ্দিন। তাদের সঙ্গে সঙ্গে সবাই নিজেদের লজ্জায় পড়া মুখ লুকিয়ে রাখতে যেন ব্যস্ত হয়ে পড়েছেন। কেউ আর একটু এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারল না। যে যার কাজের দিকে চলে গেল লজ্জামে মুখটা বাঁচাতে। শুধু দাঁড়িয়ে থাকলেন মেহেরের বাবা মা। একে অপরের দিকে বারবার তাকাচ্ছেন শুধু। সাইডে দাঁড়িয়ে থাকা তারিফ এহেন কাণ্ড দেখে ফিকফিক করে হেসে চলছে। তিন্নি, তাহছিন, তনিমারাও সেই লজ্জামা হাসি মুখে হাত দিয়ে নিজেদের মুখ আড়াল করছে। তাহের চৌধুরী যেন ছেলের এমন কাণ্ডের জন্য কারো দিকে তাকাতেই পারছেন না। তাই তিনি আর দেরি না করে নিজের ঘরে চলে গেলেন। সাইডে দাঁড়িয়ে থাকা আফসা সুলতান বলতে লাগলেন, আচ্ছা, নিশান আবার মেহেরকে মারবে না তো? বিকেলে সূর্য আরও একটু হেলে গিয়ে কমলা রঙের রূপ নিতে শুরু করল। জানালার পাশে বসে আছে নির্জন। রামসাকে কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছেন ডাক্তার। বাড়ির চেনাশোনা ডাক্তার ছাইমা সিদ্দিকী তাদের সামনে বসে আছেন। বারবার হাতের মুঠো আঙুলের সাহায্যে নাড়াচাড়া করছে নির্জন। এই রিপোর্টে কি আসে তা নিয়ে ভীষণ চিন্তা করছে তারা। রামসাও খুব চিন্তিত হয়ে পড়েছে। তা দেখে সামনে বসে থাকা ছাইমা সিদ্দিকী বললেন, মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী, বেশি চিন্তা করার দরকার নেই। রিপোর্ট তো আগে হাতে আসতে দিন। আপনারা বরং এক গ্লাস পানি খেয়ে নিন। প্রথমবার মা বাবা হচ্ছেন তো তাই এমন ভয় করছে। আল্লাহর রহমতে কিছু হবে না গি। ডাক্তারের কথা শুনে রামসার মুখে হালকা একটা হাসি ফুটে উঠল। অনেক সময় অতিবাহিত হওয়ার পর নার্স এসে কিছু কাগজ ছাইমা সিদ্দিকীর হাতে তুলে দিলেন। কাগজ হাতে নিয়েই ডাক্তার ছাইমা সিদ্দিকী চোখের চশমা ঠিক করে রামসার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন,
তা কতদিন আগে পিরিয়ড হয়েছিল মনে আছে আপনার? এমন কথায় রামসা একটু লজ্জা পেল। ডাক্তার ও নির্জন দুজনের দিকেই তাকাল রামসা। কি বলবে সে এখন? ডাক্তার রামসার মুখের দিকে তাকিয়ে কিছু একটা বুঝে বললেন। উকিল আর ডাক্তারকে সব সময় সঠিক তথ্য দেওয়া প্রয়োজন। শর্মলজ্জা তাদের সামনে মানায় না গি। রামসা কিছু একটা মনে করার চেষ্টা করে যেন ব্যর্থ হল। সে বলল, তার সঠিক মনে পড়ছে না কবে হয়েছিল। আনুমানিক ভেবে বলুন তো, আপনার হিসেবে পেটের বাচ্চাটার কয় মাস চলছে? রামসা আমতা আমতা করে বলল, আমার মনে হয় 3 মাসের মতো হবে। কিন্তু কেন ডাক্তার ম্যাম? কিছু কি হয়েছে? রিপোর্ট অনুযায়ী সবকিছু মিলিয়ে না হলেও 5 মাসের কাছাকাছি। খাবারদাবার ঠিকমতো খেলে তো এমন বড় ক্ষতি হতো না। কবে থেকে এমন করে রাখছেন ওনাকে? অনেক আগে আসার দরকার ছিল আপনাদের। কথাগুলো নির্জনের উদ্দেশ্য করেই বললেন ডাক্তার ছাইমা সিদ্দিকী। কথাটুকু শুনেই রামসার ভেতরে ধক করে উঠল। তার সঙ্গে চোখে পানি ছলছল করছে। না, তার বাচ্চার কিছু হতে পারে না। এমন ভেবেই আলতো করে পেটে হাত রাখল সে। ডাক্তার এখনও পুরো কথা শেষ করতে পারেননি। গল্পটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।